একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। আর তাই জাতীয় স্বার্থেই প্রয়োজন এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটিই করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। শেখ হাসিনা ভারতের চেন্নাই শহরে মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তায় চোখের পরীক্ষা করাতে যান দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক করে জানা যায় এটা ছিল গুজব। এদিকে জামিনে মুক্তি পেয়েছেন সেলিনা হায়াত আল আইভি এমন শিরোনামে যমুনা টিভির লোগো সম্বলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। জানা গেল এটাও ছিল অপতথ্য। দর্শক, সংবেদনশীল এমন ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে, চলুন দেখে নিই। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর থেকে তার প্রকাশ্যে আসার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি ভারতের চেন্নাই শহরে মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তায় তিনি চোখের পরীক্ষা করাতে যান দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক করে জানা যায় দাবিটি ছিল গুজব। প্রকৃতপক্ষে ২০১৬ সালের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য তার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছানোর ভিডিওকে বর্তমানের ভিডিও বলে প্রচার করা হয়েছে। এদিকে জামিনে মুক্তি পেয়েছেন সেলিনা হায়াত আইভি এমন শিরোনামে যমুনা টিভির লোগো সম্বলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় দাবিটি সঠিক নয় এবং যমুনা টেলিভিশনও এই সংক্রান্ত কোনো ফটো কার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনের ছবিযুক্ত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি নাকি মন্তব্য করেছেন, তোমরা যখন অটো পাস চাও তখন সেটা ন্যায্য, আমি অটো মেয়র হতে চাইলেই অন্যায়। ফ্যাক্ট চেক করে জানা যায় দাবিটি গুজব। ইশরাক হোসেন এমন কোনো বক্তব্য দেননি, বরং কোনো তথ্যসূত্র ছাড়াই ভুয়া মন্তব্যটি প্রচার করা হচ্ছে। সম্প্রতি আজকের পত্রিকার লোগো সম্বলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেখানে বলা হয়েছে, অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনাটি বিব্রতকর বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় মন্তব্যটি আইন উপদেষ্টা নয়, বরং এটি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের। এবার চাঁদাবাজির কারণে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য আব্দুল মাজেদকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক করে জানা গেল বিষয়টি গুজব। কোনো তথ্যসূত্র ছাড়াই ভুয়া তথ্যটি প্রচার করা হচ্ছে। দর্শক, আজ ৫টি ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, আজ আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করার জন্য রয়েছেন আইসিটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শীষ হায়দার চৌধুরী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম আমিরুল ইসলাম মুনির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ৭১-এ। প্রতিবেদনটি দেখছিলাম আমরা, আপনারাও হয়তো দেখছিলেন, এবং এটা বেশ কিছুদিন ধরে কিন্তু চলে আসছে যে বিভিন্ন ইস্যুতে আমরা নানান ধরনের অপতথ্যের প্রচার দেখছি। প্রচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অপতথ্যগুলোই যেন বেশি ছড়িয়ে পড়ছে অন্যান্য তথ্যের সাথে, যদি আমরা এটা কম্পেয়ার করি। আমি একটু আইসিটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শীষ হায়দার চৌধুরীকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে এখন সবার হাতে ইন্টারনেট, সেটা অর্ধশিক্ষিত অল্প শিক্ষিত অনেক মানুষের হাতেই, এবং খুব সহজেই তাদেরকে বিভ্রান্ত করাটাও এখন যেন একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এইসব ব্যাপার মানে যারা গুজব ছড়াচ্ছেন তারা এক ধরনের সফল হচ্ছেন তো ছড়াতে, কারণ মানুষজন বিভ্রান্ত হচ্ছে। এসব ক্ষেত্রে কোনো প্রতিকারের উপায় আছে কিনা? মানুষ বিভ্রান্ত হবে না বা বুঝবে, সেই উপায় কি আদৌ আছে? ধন্যবাদ। আসলে এই বিষয়গুলো নিয়ে তো আমরা দীর্ঘদিন যাবতীয় কাজ করি। দীর্ঘদিন বলতে আমরা ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যেই বিষয়গুলো সবচেয়ে বেশি প্রত্যক্ষ করছি সেটি হচ্ছে যে এইরকম গুজব, ফটোকার্ডের কথা আপনি উদাহরণ দিলেন, নানাভাবে আসলে শুধু দেশ থেকেই নয়, ক্রস বর্ডার সাইবার অ্যাটাকের মুখোমুখি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সাইবার অ্যাটাকের সম্মুখীন কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার সমর্থক সবাই কিন্তু হচ্ছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর ব্যাপারে সরকার সতর্ক এই জন্য বলছি যে সরকারের যে এজেন্সিগুলো আছে, শুধু ল এনফোর্সিং এজেন্সিসগুলো নয়, এর বাইরেও সরকারের অন্যান্য যে এজেন্সিগুলো আছে, রেগুলেটরি বডিগুলো যে আছে, যেমন ধরেন বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন, আইসিটি মন্ত্রণালয় তো আছেই, তারা প্রত্যেকটা এন্টিটি তার অবস্থান থেকে কাজ করে যাচ্ছে। এবং আমরা বিহাইন্ড দ্য স্ক্রিন ফ্যাক্ট চেকারদেরকে দিয়ে, যে আমরা রিউমার স্ক্যানার যেমন আছে, এরকম আরও ফ্যাক্ট চেকার আছে, তাদেরকে দিয়ে আমরা ফ্যাক্ট চেক করিয়ে যদি দেখি যে এই তথ্যটি ভুল, তখন আমরা ইমিডিয়েটলি যা করার সে করণীয় কাজগুলো করছি। যেমন ধরেন কিছু ফেক সাইট থেকে কিছু কথাবার্তা বলা হচ্ছে, এগুলোকে ডাউন করার জন্য আমরা থ্রু বিটিআরসি মেটার সাথে কমিউনিকেট করছি। তবে এর আগে আবশ্যিকভাবেই আমরা ফ্যাক্ট চেক করিয়ে নিচ্ছি যে এটা আসলে ফেক কিনা। তো এই অবস্থায় আমরা এতটা বলতে পারি যে সরকারের অবস্থান দৃঢ়, কারণ কোনোভাবেই এই যারা এই বিহাইন্ড দ্য স্ক্রিনে থেকে অথবা ধরেন ক্রস বর্ডারে থেকে আমাদের বিরুদ্ধে এইরকম আক্রমণাত্মক কথাবার্তাগুলো বলছে অথবা অপতথ্য ছড়াচ্ছে, যেটাকে আমরা মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন বলি, হেট স্পিচ এবং এই সমস্ত জিনিসগুলো ছড়াচ্ছে, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া নয়। আমরা সতর্ক আছি এবং আমাদের যে এন্টিটিসগুলো আছে প্রত্যেকে তার অবস্থান থেকে কাজ করে যাচ্ছে। এবং রেগুলেটরি বডি হিসাবে বিটিআরসি পিভটের দায়িত্বটি পালন করছে, কারণ তারাই মূলত মেটা এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সাথে যোগাযোগ করে ওই সাইটগুলো বা পেজগুলোকে ডাউন করার ব্যবস্থা করে থাকে। এখানে একটু আইনের প্রয়োগের প্রসঙ্গেও আসতে চাই। যে পেজগুলোকে কিংবা আইডিগুলোকে মেটা থেকে বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেটাই হোক সেখান থেকে বন্ধ করার, ব্লক করার একটা পদ্ধতির কথা আপনি বলছিলেন। আমি একটু অ্যাডভোকেট এম আমিরুল ইসলাম মনিরের কাছে জানতে চাই যে যারা ছড়াচ্ছে তাদের মধ্যে কেউ কেউ হয়তো না বুঝেই বা বিশ্বাস করে সরল বিশ্বাসেও ছড়াচ্ছে। যেমন আমরা ব্লু টিক কিছু আইডি থেকে যখন দেখছি কোনো একটা তথ্য দেওয়া হচ্ছে, তখন কেন যেন মনে হয় আচ্ছা হতেও পারে, হয়তো এটা সত্যি কথাই বলা হচ্ছে। তো কেউ কেউ সরল বিশ্বাসে ছড়াচ্ছে, কিন্তু যারা পরিকল্পনা করে ষড়যন্ত্রমূলকভাবে করছে এই কাজ, তাদেরকে চিহ্নিত করার পর তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়াটি সহজ কিনা? অসংখ্য ধন্যবাদ। আসলে ফেক নিউজ বা গুজব প্রচার আমাদের এই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে বলে সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এটা এখন বর্তমানে একটা মহামারী। ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক, অর্থনৈতিক, সামগ্রিক জীবনে আজ ফেক নিউজ বা গুজব এমনভাবে ছড়িয়েছে, এর বিস্তার এত বেশি যে সকল ক্ষেত্রে কিন্তু সবাই ভয়াবহ হুমকির সম্মুখীন। এতদিন যে আমরা এখন অন্তর্বর্তী সরকারের যে অবস্থানে আছি, অন্তর্বর্তী সময়কালে আছি, ঠিক তেমনি সাইবার নিরাপত্তা আইনগুলি অথবা সাইবার সুরক্ষা অধ্যাদেশ যে এখন প্রস্তুত হচ্ছে, এটার মধ্যে কিন্তু আমরা অন্তর্বর্তী সময়ের মধ্যে আছি। এটা একটি সবচেয়ে বড় বিষয়। এখন ইতিমধ্যেই সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রস্তুত হচ্ছে এবং এ নিয়ে কাজ করা হচ্ছে, আমরা জানতে পারছি বা জানতে পেরেছি। এর আগে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, এর মধ্যে এমন পর্যায়ে ছিল, কিন্তু আমরা যারা ফেক নিউজগুলো প্রচার করে, বেসিক্যালি ম্যাক্সিমাম ফেক আইডি, ইউটিউব বলি বা সোশ্যাল মিডিয়াগুলোতে বলি, ফেক আইডির মাধ্যমে কিন্তু এমনভাবে প্রচার করা হচ্ছে, তাকে আইডেন্টিফাই করাটাই অনেক কঠিন হয়ে যাচ্ছে। আপনি যে কথাটা বলছেন, যারা জেনে শুনে বুঝে করছে, অনেকে আছে যেটা প্রচারণা চালিয়ে যাচ্ছে। একটা ফটো কার্ড দেখলো ফেসবুকে, ওটা বুঝলো না, একটা ফটো কার্ড 71 টিবির একটা ফটো কার্ড বানিয়ে কেউ প্রচার করছে।
ওইটা 71 টিভি মনে করে অনেকে আছে কিন্তু প্রচার করে যাচ্ছে। প্রথম আলো কেউ নিউজ দেখছে, একটা ফটোগ্রাফ বানিয়ে কেউ প্রচার করছে, ওইটাকে তারা বিশ্বাস করে তারা কিন্তু প্রচার করছে। কিন্তু এখন যে পয়েন্টটা আপনি বললেন যে যারা জেনে শুনে করছে, যাদেরকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যাচ্ছে তারা এই অপরাধে সংশ্লিষ্ট, তাদের ব্যাপারে কি করা যায়? হ্যাঁ, যদি সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করা যায় যে তারা জেনে শুনে বুঝে করছে, তাদেরকে আইনের আওতায় আনতে আমাদের বর্তমানে যে ডিজিটাল সাইবার সুরক্ষা অধ্যাদেশ ওখানে প্রণয়ন করা হচ্ছে, এখানে আমি মনে করি যে ওইটার বিষয়ে জোর দেওয়া উচিত। আগে যে বিষয়গুলো ছিল সেখানে কিন্তু অনেক আইনের ফাঁকফোকর ছিল, সহজেই আমলযোগ্য থাকলেও মানে ওই বিষয়গুলোতে কিন্তু সহজেই পার পেয়ে যেত। আমি মনে করি যেহেতু সাইবার বিষয়টি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন মাধ্যমে যেখানে ফেক নিউজ জেনে শুনে বুঝে করছে, ওই বিষয়গুলোকে যদি আমরা শক্ত হাতে দমন না করি, আমাদের ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক জীবনে ভয়াবহ রূপ ধারণ করবে। আমি মনে করি বর্তমানে যে সাইবার সুরক্ষা অধ্যাদেশটি প্রণয়ন করা হচ্ছে, নিঃসন্দেহে এখানে অবশ্যই এই বিষয়টিকে খুব জোরালোভাবে ভূমিকা রাখাতে হবে এবং জোরালোভাবে আইন প্রণয়নে যেন যারা জেনে বুঝে শুনে যারা ওই ধরনের অপকর্মে জড়িত হচ্ছে তারা যেন কোনো কিছুতে পার না পাওয়া যায়। এর সুনির্দিষ্ট বিধি বিধান এবং সুনির্দিষ্ট প্রতিকার, বিশেষ করে শাস্তিমূলক বিষয়গুলো যেন এমন পর্যায়ে যায় যারা যেন সুনির্দিষ্টভাবে শাস্তিযোগ্য হয় এবং এর থেকে সামাজিক এই ব্যাধি থেকে আমরা সহজেই মুক্তি লাভ করব। সবার প্রত্যাশা নিশ্চয়ই সেটাই। এই বিষয় নিয়ে কথা বলবো আরো কিছুক্ষণ। আপনাদের দুজনকে অনুরোধ করবো আমাদের সাথে থাকতে। আপনারা আছেন রিউমার চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমরা সময় নষ্ট না করে অতিথিদের কাছে ফিরে যেতে চাই। আইসিটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শীষ হায়দার চৌধুরীর কাছে প্রশ্নটি রাখবো। আমরা অনেক সময় দেখছি যে শুধুমাত্র দেশের অভ্যন্তরে যেসব গুজব ছড়ানো হচ্ছে, অপতথ্য ছড়ানো হচ্ছে, এর বাইরেও আন্তর্জাতিক মহলেরও কিছু অপতথ্যের প্রচার কিন্তু দেখা যাচ্ছে। এসব ক্ষেত্রে কি মনে করেন, আমাদের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি কি প্রভাবিত হচ্ছে কিনা? ধন্যবাদ। আমি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার সাইবার সেফটি অর্ডিন্যান্স যেটা সিএসও বলছে, যেটাকে আমরা এখন সেটার সম্পর্কে একটু আপডেটেড তথ্য দিই। সেটি হচ্ছে আমাদের সাইবার সেফটি অর্ডিন্যান্সটি কিন্তু উপদেষ্টা পরিষদে পাশ হয়ে গেছে এবং এটা সামারি আকারে আমাদের ভেটিং এর পরে, লেজিসলেটিভ ডিভিশনের ভেটিং এর পরে সামারি আকারে এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। হয়তো খুব অল্প সময়ের মধ্যে এটা আমরা গেজেট নোটিফিকেশনটা দেখতে পাবো। এবং আপনারা দেখতে পেয়েছেন যে এই যেহেতু পাশ হয়ে গেছে, সেই জন্য এই পাশ হওয়ার রেফারেন্স দিয়েই কিন্তু আমরা কিছু আগে কয়েকদিন আগে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার পরে তাদের সাইটগুলোকে ডাউন করার জন্য আমরা বিটিআরসিকে সুপারিশ করেছিলাম। সো এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে ক্রস বর্ডার যে প্রবলেমগুলো, হ্যাঁ, এটা তো আসলেই সত্যি। ক্রস বর্ডার প্রবলেমগুলো এগুলো আসলে এমনিতেই তাদের ভিউগুলি যদি দেখেন আপনারা, ভিউগুলি কমতে কমতে একেবারে মিনিমামে নেমে এসছে। তো এটা তো হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, কিন্তু হোয়াট ইজ আওয়ার অ্যাকশন, দ্যাট ইজ এ ভেরি বিগ কোয়েশ্চেন। আমরা আসলে এটা এই বিষয়ে সতর্ক কিনা? দি অ্যান্সার ইজ ইয়েস। হ্যাঁ, আমরা সার্বক্ষণিকভাবে আমাদের এই কাজগুলো করে যাচ্ছি। যেমন ধরেন আমরা যে আন্তর্জাতিকভাবে যোগাযোগের যে চেষ্টাগুলো করা হচ্ছে, যে ডিপ্লোম্যাটিক যে চ্যানেলগুলো আছে, এই ডিপ্লোম্যাটিক চ্যানেলগুলোকে আমরা ব্যবহার করছি। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে টাইম এন্ড এগেন এই ব্রিফগুলো করা হচ্ছে এবং আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে যে মুভমেন্টগুলো হচ্ছে, এগুলো বাংলাদেশে অবস্থানত বিভিন্ন দূতাবাসগুলো আছে, জাতিসংঘের সংস্থাগুলো আছে, এগুলোকে টাইম এন্ড এগেন কিন্তু ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপ্রেস করা হচ্ছে এবং যে কথাগুলো বলা হচ্ছে অপর প্রান্ত থেকে বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, আসলে এটা তো আসলে বলা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। এটা কি প্রতিবেশী দেশ থেকেই শুধু নাকি পৃথিবীর অন্যান্য জায়গা থেকেও হচ্ছে? আপনারা বহু সংখ্যা দেখেছি যে একটা পার্টিকুলার কান্ট্রিতে বসে একজন কাজ করছেন, কিন্তু তার সাইটটি পরিচালিত হচ্ছে হয়তো 1000 মাইল দূরের অন্য জায়গা থেকে। তো এই অবস্থাগুলো যেহেতু আমাদের কিছু কিছু জায়গায় নিয়ন্ত্রণের বাইরে, এবং আপনারা জানেন সোশ্যাল মিডিয়াগুলোর কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ডগুলো তারা করে কি কমপ্লাই করে এরা কিন্তু কন্টিনিউ করে। কিন্তু আমরা যখন কাউন্টার ন্যারেটিভটা তৈরি করি, কাউন্টার ন্যারেটিভটা যখন প্রচারিত হয়, তখন এগুলো কিন্তু ভিউগুলো কমতে থাকে। এর সাথে আমাদের যে বিভিন্ন
ভাতৃপ্রতিম বন্ধুপ্রতিম যে দেশগুলো আছে এগুলোকে আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের মাধ্যমে এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর মাধ্যমে কিন্তু অ্যাপ্রোচ করা হচ্ছে এবং এর মাধ্যমে আমরা অর্থাৎ সক্রিয়ভাবে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হচ্ছে। একদম শেষ মিনিটে আছি আমরা। অ্যাডভোকেট এম আমিরুল ইসলাম মনিরের কাছে শেষ প্রশ্নটি ছোট করে রাখতে চাই। আপনি বলছিলেন বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড তো ব্যবহার করা হচ্ছে, এটা তো চোখে পড়ছে খুব। সেই সব গণমাধ্যম কিংবা কোনো রাজনৈতিক দলের নামে যখন ছড়ানো হচ্ছে, তারা নিজেদের থেকে কোনো ধরনের পদক্ষেপ, আইনি পদক্ষেপের দিকে যেতে পারে কিনা? নিশ্চয়ই পারে, নিশ্চয়ই। বিশেষ করে একটু জানতে পারলাম সাইবার সেফটি অর্ডিন্যান্সটা অতি শীঘ্রই হয়তো গেজেট আকারে গেজেট নোটিফিকেশনে আসবে, তখন আমরা সুস্পষ্টভাবে এই বিষয়টার প্রতিকার পারবো। তবে মেইন যে বিষয়টা হচ্ছে, আপনি ফটো কার্ড বা বিভিন্ন ধরনের ফেক নিউজগুলো কোত্থেকে আসছে, ওই নিউজগুলো কিন্তু ফেক আইডি থেকে আসছে এবং ফেক আইডেন্টিটি থেকে যে প্রচার করা হচ্ছে ইউটিউব অথবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে, ওইগুলাতে কিন্তু প্রচারণা করা হচ্ছে। তারা যদি প্রতিকার, নিশ্চয়ই প্রতিকার চাইবে, ব্যক্তি পর্যায়েও চাইতে পারে এবং দলগতভাবেও তারা যে কোনো ধরনের আইনি প্রতিকার অবশ্যই তারা পেতে পারে। আমার ধারণা নেক্সট যে গ্যাজেট নোটিফিকেশন আসবে ওই সকল আগেও ছিল, নেক্সট নোটিফিকেশনে যে সাইবার সেফটি অর্ডিন্যান্সটা পাস হবে এই বিষয়গুলো নিশ্চয়ই গুরুত্ব পাবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই।